কিরে জুই, কেমন আছিস? ফোনের অপর প্রান্ত থেকে প্রত্যুত্তর আসলো, এই তো ভাইয়া, ভালো আছি। আচ্ছা ভাইয়া শোনো, আমি আজ বাসায় আসতেছি। কেন, তোর ভার্সিটি? ভাইয়া, কিছুদিন পরেই তো রমজান মাস, তাই কিছুদিনের জন্য ভার্সিটি বন্ধ দিয়েছে। রিয়াজ সাহেব কিছুটা খুশি হয়েই তার বোনকে আসতে বলে মোবাইলটা রেখে দিল। রিয়াজ সাহেব তার স্ত্রী জাকিয়াকে ডাক দিলেন। স্বামীর ডাকে ছুটে আসলো জাকিয়া। রিয়াজ সাহেব তার স্ত্রী জাকিয়াকে উদ্দেশ্য করে বললেন, শোনো, জুই আজ বাসায় ফিরছে, ভালো মন্দ রান্না করো কেমন, আমি অফিসে যাচ্ছি। এই বলে রিয়াজ সাহেব অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া স্বস্থানেই দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে বিরক্তির ছাপ। ননদ বাসায় আসার খবরে তিনি যেন একেবারেই খুশি নন। বিকেলে কলিং বেল বাজতেই রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া দরজা খুলে দিল। রিয়াজ সাহেবের ছোট বোন জুই বাসায় ফিরেছে। ভাবিকে দেখে জুই সালাম দিয়ে ঘরে প্রবেশ করল। রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া পুনরায় নিজের রুমে চলে গেলেন। ফ্রেশ হওয়ার পরে রিয়াজ সাহেবের বোন জুই তার ভাবি জাকিয়ার রুমে প্রবেশ করল। জুই তার ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি, খুব খিদে পেয়েছে, কি রান্না করেছো? জুয়ের কথায় তার ভাবি জাকিয়া বিছানায় শোয়া অবস্থা থেকে উঠে বসে অসুস্থতার ভান ধরে জুইকে উদ্দেশ্য করে বললেন, আসলে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তাই আজ রান্নাবান্না করতে পারিনি। কি বলো ভাবি, তুমি অসুস্থ? আচ্ছা, তোমার কষ্ট করতে হবে না, আমি রান্না বসিয়ে দিচ্ছি কেমন। এই বলে জুই তার ভাবির রুম থেকে প্রস্থান করে চলে গেল। জুই চলে যাওয়ার পরে রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া মনে মনে বেশ খুশি হলো। রাতে রিয়াজ সাহেব খাবার টেবিলে খেতে বসে খাবারের লোকমা মুখে দিয়েই তার পাশে বসে থাকা ছোট বোন জুইকে উদ্দেশ্য করে বললেন, কিরে জুই, এটা তো তোর হাতে রান্না মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমিই রান্না করেছি। কেন, তোর ভাবির কি হয়েছে? ভাবি একটু অসুস্থ, তাই রান্না করতে পারেনি সে। রিয়াজ সাহেব কিছুটা অবাক হলেন। তিনি বুঝতে পেরেছেন যে তার স্ত্রী জাকিয়া ইচ্ছাকৃতভাবেই জুইকে দিয়ে রান্না করিয়েছে। রিয়াজ সাহেব আগে থেকেই বুঝতে পারেন যে তার স্ত্রী জাকিয়া তার ছোট বোন জুইকে পছন্দ করে না। রিয়াজ সাহেব কিছু না বলেই চুপচাপ খাবার শেষ করে উঠে চলে গেলেন। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া সারাদিন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল নিয়ে মগ্ন থাকে। রিয়াজ সাহেবের ছোট বোন জুই ঘরের যাবতীয় সব কাজ করে। রিয়াজ সাহেব সব কিছু বুঝতে পেরেও কোনো প্রতিবাদ করে না। রিয়াজ সাহেবের ছোট বোন জুইয়ের ভার্সিটি খুলে দেয়া হলে জুই বিদায় নিয়ে হোস্টেলে চলে গেল। 3 মাস অতিবাহিত হওয়ার পরে রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া এখন 1.5 মাসের গর্ভবতী। ডাক্তার তাকে অতি সাবধানে থাকতে বলেছেন। রিয়াজ সাহেবের ছোট শালী রিয়া বেড়াতে এসেছে তার বাসায়। বড় বোন জাকিয়া তার ছোট বোনকে কোনো কাজই করতে দেন না, বরং সব কাজ নিজেই একা হাতে করেন। একদিন কাজ করার সময় জাকিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্ত্রীর অসুস্থতার কথা জানা মাত্রই ছুটে আসেন রিয়াজ সাহেব। স্ত্রী জাকিয়াকে নিয়ে তিনি হসপিটালের উদ্দেশ্যে চলে গেলেন। বিকেলে জাকিয়াকে বাসায় নিয়ে আসা হলো। জাকিয়া বিছানায় শুয়ে আছে, তার পাশে তার স্বামী, ছোট বোন রিয়া এবং তার ননদ জুই বসে আছে। জুই তার ভাবির অসুস্থতার কথা শুনে হোস্টেল থেকে ছুটে এসেছে। সবাই বেশ কিছুক্ষণ নীরব থাকার পরে রিয়াজ সাহেব তার স্ত্রী জাকিয়াকে উদ্দেশ্য করে বলল, ডাক্তার বলেছে গর্ভবতী অবস্থায় অতিরিক্ত ভারী কাজ করার কারণে তোমার পেটের বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছে। এই বলে রিয়াজ সাহেব কিছুটা মন খারাপ করে মাথা নিচু করে ফেললেন। কিছু সময় নীরবতা পালন করার পরে রিয়াজ সাহেব পুনরায় তার স্ত্রী জাকিয়াকে উদ্দেশ্য করে বললেন, ননদ এবং নিজের বোনের মাঝে কখনো ভেদাভেদ তৈরি করতে নেই, যেটা তুমি করেছ। আমার বোন বাসায় এলে তখন তুমি অসুস্থ থাকো, কোনো কাজ করার ক্ষমতা থাকে না তোমার, কিন্তু তোমার নিজের বোন বাসায় আসার পরে অসুস্থ অবস্থায়ও তুমি ভারী কাজ করেছ। এই যে ননদ এবং নিজের বোনকে ভিন্ন ভিন্ন নজরে দেখা, এটাই হচ্ছে তফাৎ। তুমি চাইলেও আমার বোনকে নিজের বোনের নজরেই দেখতে পারতে, কিন্তু তুমি সেটা করনি, বরং হিংসা করেছ। বিয়ের পরে একটা মেয়ে নিজ পরিবার ছেড়ে শ্বশুরবাড়ি এসে নতুন একটি পরিবার পায়, সেই পরিবারটাকে নিজের পরিবার হিসেবেই মেনে নিতে হয়। স্বামীর মুখে এসব কথা শুনে জাকিয়া তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করতে লাগল এবং কান্নায় ফেটে পড়ল। কর্মের পরিণাম একদিন সকলকেই ভোগ করতে হবে, হয়তো মৃত্যুর পূর্বে আর নয়তো মৃত্যুর পরে। নিজের মা শাহিনা বেগমকে কান্না করতে দেখে তার বড় মেয়ে ঝুমুর অশ্রুসিক্ত চোখে ধীরে ধীরে তার মা শাহিনা বেগমের দিকে এগিয়ে গেল। শাহিনা বেগমের পাশে বসে তার বড় মেয়ে ঝুমুর মাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি শান্ত হও, চাইলেও তো আব্বা আর ফিরে আসবে না কখনো, তার জন্য দোয়া করো যেন তার আত্মা শান্তি পায়। মেয়ের কথা শুনে শাহিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতে করতে
মেয়েকে উদ্দেশ্য করে বলল, মারে, তোর বাবা তো তোদের দুজনকে এতিম করে চলে গেল, তোদের এখন কি হবে সেটা ভাবতে ভাবতেই তো আমি কষ্ট পাচ্ছি রে মা। মায়ের কথায় ঝুমুর কিছুটা মন খারাপ করে। আবার তার মা শাহিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি চিন্তা করো না, আল্লাহ যা চাইবে তাই হবে। আর তুমি নূপুরকে নিয়ে চিন্তা করো না, আমি টিউশনি করে ওর আর তোমার খরচ চালিয়ে যেতে পারবো। বড় মেয়ের কথায় শাহিনা বেগম কিছুটা আশ্বাস পেলেন। এরই মাঝে শাহিনা বেগমের ছোট মেয়ে নূপুরও দৌড়ে তার মায়ের কাছে চলে আসলো। শাহিনা বেগম তার দুই মেয়েকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। শাহিনা বেগমের স্বামী হাসানাত সাহেব একদিন পূর্বেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। হাসানাত সাহেবের মৃত্যু শোক তার পরিবার এখনও কাটিয়ে উঠতে পারেনি। একদিন দুপুরে শাহিনা বেগম ভারাক্রান্ত মন নিয়ে তার বড় মেয়ে ঝুমুরের রুমে প্রবেশ করলেন। ঝুমুর তখন তার ছোট বোন নূপুরকে পড়াশোনা করাচ্ছিল। মাকে মন খারাপ করে নিজের রুমে প্রবেশ করতে দেখে ঝুমুর বলল, কি হয়েছে মা, মন খারাপ কেন তোমার, কিছু বলবে? ঝুমুরের মা শাহিনা বেগম কাঁপা কাঁপা গলায় মেয়ের কথার জবাবে বলল, মা, ঘরের বাজার শেষ হয়ে গিয়েছে, রান্না করার মতো সবজি নেই, ফ্রিজও খালি, আলু ছাড়া ঘরে আর কিছুই নেই। তোর কাছে কি বাজার করার মতো টাকা হবে রে মা? মায়ের কথায় ঝুমুরের চেহারায় চিন্তার ছাপ দেখা দিল। মা, আমার কাছে তোর টাকা নেই, আর তাছাড়া এই মাসে টিউশনি করাচ্ছি মাত্র 15 দিন হলো, এখনই কিভাবে বেতন পাবো বলো মা? আচ্ছা মা, তবুও কাল আমি আমার স্টুডেন্টের মায়ের কাছে বলে দেখি, যদি কিছু অগ্রিম টাকা দেন তিনি আমাকে। তুমি বরং আজ আলু ভর্তা করে ফেলো মা, সেটা দিয়ে না হয় কষ্ট করে খেয়ে নেব আজ। মেয়ের কথায় শুধু আচ্ছা বলে শাহিনা বেগম ঝুমুরের রুম থেকে প্রস্থান করে চলে গেলেন। ঝুমুর একটি দীর্ঘশ্বাস ছেড়ে আবার তার ছোট বোন নূপুরকে পড়াতে লাগলো। দুপুরে শাহিনা বেগম সহ তার দুই মেয়ে খাবার টেবিলে খেতে বসল। খাবার খেতে বসে শাহিনা বেগমের বড় মেয়ে ঝুমুর দেখতে পেল আলু ভর্তায় কোনো প্রকার পেঁয়াজ মরিচ দেয়া হয়নি। ঝুমুর তার মা শাহিনা বেগমের দিকে তাকিয়ে তার চেহারায় অসহায়ত্বের ছাপ দেখে সহজেই বুঝে গেল যে তার ঘরে পেঁয়াজ মরিচও শেষ হয়ে গিয়েছে। ঝুমুর কিছু না বলেই সেই আলু ভর্তা দিয়েই ভাতের লোকমা মুখে নিয়ে খাওয়া শুরু করল। ঝুমুরের পাশে তার ছোট বোন নূপুরকে চুপচাপ বসে থাকতে দেখে ঝুমুর তাকে উদ্দেশ্য করে বলল, কিরে নূপুর, তুই ভাত খাচ্ছিস না কেন? আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো না, আমি মাংস দিয়ে ভাত খাবো। আলু ভর্তা দিয়ে তোকে ভাত খেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নে বলছে। বড় বোনের ধমকে নূপুর কান্না করে দিল। বাবা আমার জন্য প্রতিদিন মাংস আর মাছ নিয়ে আসতো, তোমরা আমাকে মাংস খেতে দাও না, তোমরা অনেক খারাপ। এই বলে ছোট নূপুর না খেয়েই কান্না করতে করতে তার রুমে চলে গেল। ছোট বোনের এমন কথা শুনে ঝুমুরের মন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল। ঝুমুর তার মায়ের দিকে তাকিয়ে দেখল তার মা কান্না করছে। ঝুমুরের মা শাহিনা বেগম কান্না করতে করতে উঠে তার রুমের দিকে চলে গেলেন। ঝুমুর এক প্রকার জোরপূর্বক খাওয়া শেষ করে উঠে চলে গেল। পরদিন ঝুমুর বাসায় ফিরল হাতে একটি বাজারের ব্যাগ নিয়ে। ঝুমুরের মা শাহিনা বেগম তার মেয়ের দিকে এগিয়ে এসে বলল, কিরে মা, তোর হাতের ওই ব্যাগে কি এনেছিস? ঝুমুর একটা মুচকি হাসি দিয়ে তার মাকে বলল, মা, আসার পথে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলাম, আর বাজার করে নিয়ে এসেছি, নাও এগুলো তাড়াতাড়ি রান্না করো, অনেক বেলা হয়ে গিয়েছে। মেয়ের কথায় শাহিনা বেগম অবাক হয়ে বললেন, এত বাজারে নিয়ে এসেছিস, তুই টাকা কোথায় পেলি মা? মা, তোমাকে না বলেছিলাম আমার স্টুডেন্টের মায়ের কাছে কিছু অগ্রিম টাকা চাইব? তিনি অনেক ভালো মনের মানুষ, তাই অগ্রিম টাকা চাওয়ার পর তিনি আমাকে এই মাসের পুরো বেতনটাই দিয়েছেন, তা দিয়ে বাজার করে নিয়ে আসলাম। ছোট বোনটাকে কাল বকা দিয়েছি, খারাপ লেগেছিল অনেক, তাই ওর জন্য মাংস কিনে নিয়ে আসলাম। বলে ঝুমুর তার রুমে চলে গেল। শাহিনা বেগম দাঁড়িয়ে তার মেয়ের দিকে তাকিয়ে আঁচল দিয়ে নিজের চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেলেন। দুপুরে সবাই খাবার টেবিলে খেতে বসল। ঝুমুর খাবার মুখে দিতেই সে চিরচেনা রান্নার স্বাদের কথা মনে পড়ে গেল তার। ঝুমুরের বাবার মৃত্যুর পূর্বে তার মা যেমন স্বাদের রান্না করত, আজও ঠিক সেই পূর্বের মতোই স্বাদ হয়েছে রান্নায়। ঝুমুর তার ছোট বোন নূপুর আর তার মা শাহিনা বেগমের দিকে তাকিয়ে দেখল তারা দুজনেই বেশ তৃপ্তির সাথে খুশি মনে খাবার খাচ্ছে। ঝুমুরের বাবার মৃত্যুর পর আজ এই সেই দিন যেদিন পরিবারের সকলে আনন্দ সহিত একসাথে বসে খাবার খাচ্ছে। শুধু একটা চেয়ার ফাঁকা পড়ে আছে, সেটা হলো ঝুমুরের বাবার চেয়ারটা, যে চেয়ারে বসে সে খাবার খেত। রাতে ঝুমুর নিজের রুমের আসবাবপত্র পরিষ্কার করছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। ঝুমুর দ্রুত গিয়েই দরজা খুলে দিতেই দেখল তার ছোট চাচা আব্দুর রহমান সাহেব দরজার কাছে দাঁড়িয়ে আছেন তার ছেলেকে নিয়ে, এবং তার চাচার হাতে কিছু কাগজ রয়েছে। ঝুমুর নিজের চাচাকে দেখে সালাম দিল এবং ভেতরে প্রবেশ করতে বলল। রহমান সাহেব তার ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করে সোফায় বসল। রহমান সাহেব ঝুমুরকে উদ্দেশ্য করে বলল,
কিরে ঝুমুর, তোর মা কোথায়? তাকে ডেকে নিয়ে আয়। ঝুমুর বলল, চাচা, মা তো নামাজ পড়ছে, নামাজ শেষ হলে ডেকে নিয়ে আসছি। এরই মাঝে ঝুমুরের মা শাহিনা বেগম নামাজ শেষ করে নিজের রুম থেকে বাইরে এসে রহমান সাহেবকে বসে থাকতে দেখল। রহমান সাহেব শাহিনা বেগমকে দেখেই সালাম দিয়ে বললেন, ভাবি কেমন আছেন? আসলে কথার কাজে এসেছিলাম, আসুন আমরা বসে কথা বলি। শাহিনা বেগম এগিয়ে গিয়ে সোফায় বসলেন। শাহিনা বেগমের পিছেই তার বড় মেয়ে ঝুমুর এবং ছোট মেয়ে নূপুর এসে দাঁড়ালো। রহমান সাহেব শাহিনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আসলে ভাবি একটু তাড়াতাড়ি চলে আসলাম, সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয়ে আর কি। সম্পত্তির কথা শুনে শাহিনা বেগমের মন খারাপ হয়ে গেল। শাহিনা বেগমের পিছে দাঁড়িয়ে থাকা ঝুমুর তার মা শাহিনা বেগমের কাঁধে হাত রাখল। শাহিনা বেগম তার মেয়ে ঝুমুরের দিকে মলিন দৃষ্টিতে তাকালে ঝুমুর তাকে প্রশ্ন করল, মা, এই বাড়িটা থেকে আমাদের বের করে দেয়া হবে? মেয়ের কথায় শাহিনা বেগম কিছু না বলেই মাথা নিচু করে ফেললেন। শাহিনা বেগম নীরব গলায় রহমান সাহেবকে উদ্দেশ্য করে বললেন, সব কিছু এত দ্রুত না করলে হতো না? কি যে বলেন ভাবি, সম্পত্তির ব্যাপার যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। এ নিন, দলিলে স্বাক্ষর করে দিন। বলে রহমান সাহেব দলিল এগিয়ে দিলেন শাহিনা বেগমের দিকে। শাহিনা বেগম আর কিছু না বলেই মন খারাপ করে দলিলে স্বাক্ষর করা শুরু করলেন। রহমান সাহেব আবার বললেন, ভাবি একবার পড়ে নিলেন না দলিলটা? শাহিনা বেগম ভারাক্রান্ত গলায় বললেন, পড়ে আর কি হবে, এই নে ঝুমুর, সাইন করে দে এখানে। এই বলে দলিলটা নিজের মেয়ে ঝুমুরের দিকে এগিয়ে দিলেন শাহিনা বেগম। ঝুমুর তার মায়ের হাত থেকে দলিলটা নিয়ে পড়া শুরু করল। দলিলটা কিছুক্ষণ পড়ার পরেই ঝুমুরের চেহারায় খুশির ঝলক দেখা দিল। ঝুমুর তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি এটা পড়নি? চাচা তো এই বাড়িটা আমাদের নামে লিখে দিয়েছে, এই দেখো মা। এটা বলে ঝুমুর দলিলটা তার মায়ের দিকে বাড়িয়ে দিল। শাহিনা বেগম দলিলটা পড়ে অবাক হয়ে তাকালো রহমান সাহেবের দিকে। রহমান সাহেব হাসতে হাসতে বললেন, বাবা মারা যাওয়ার পর ভাইজান ছোটবেলা থেকেই আমাকে লালন পালন করে বড় করেছে। বাবার থেকে পাওয়া এই বাড়িটা সহ সব সম্পত্তির কথা ভাইজান আমাকে বলেছিল। সেই বাবার সমতুল্য বড় ভাইয়ের এই 3 মেয়েকে আমি তাদের অধিকার থেকে বঞ্চিত করি কিভাবে বলুন ভাবি? আর তাছাড়া এখন থেকে ঝুমুর আর নূপুরের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আমি বহন করব, যেভাবে বড় ভাই আমার দায়িত্ব বহন করেছিল। রহমান সাহেবের এমন কথায় শাহিনা বেগমের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরতে লাগল। তিনি তার 2 মেয়েকে কাছে টেনে নিলেন। সবাই অনেক খুশি হল। এই গল্প সাধারণত ঘটে না। বাংলাদেশের অধিকাংশ নারী তাদের সম্পত্তির অধিকার পায় না, অথচ হওয়া উচিত ঠিক এই গল্পের মতো। আসুন নারী পুরুষ অধিকার সমতার সপক্ষে, তাহলে আমাদের এই দেশটা হবে সুন্দর এবং নিরাপদ।